একমাত্র বাংলা যেখানে গত 15 বছর বিজেপি ছিল না, কিন্তু এবার কি হতে চলেছে বাংলাদেশের, কি আশঙ্কাই বা করেছেন বাংলাদেশের ওই এনসিপি সাংসদ। যদি বিজেপি ক্ষমতায় চলে আসে পশ্চিমবঙ্গের, বলেছেন তিনি, তাহলে কি হবে? দিল্লিতে হাসিনাকে টার্গেট করা হয়েছে, কিন্তু কেন? কেই বা এই টার্গেট করছে? হাসিনাকে হত্যা করলে লাভ কোথায়? কেন শেখ হাসিনার প্রতিটা মিনিটের কার্যক্রম, প্রতিটা মিনিটের তথ্য তুর্কির জানার কি প্রয়োজন? তুর্কির গোয়েন্দা সংস্থা জেনে কি করবে? বাংলাদেশ এমপি ওয়ার্নস অফ রিফিউজি ক্রাইসিস ইফ বিজেপি উইন্স ওয়েস্ট বেঙ্গল পোল। অন্যদিকে এইটা প্রমাণ করা যাবে যে দেখুন, ভারতে এই মুহূর্তে যে সরকার রয়েছে সেই সরকার ব্যর্থ শেখ হাসিনাকে নিরাপত্তা দিতে। পশ্চিমবঙ্গে যদি বিজেপি সরকার গড়ে ফেলে, ধরুন গড়ছে, তাহলে মাস খানেকের মধ্যেই বাংলাদেশে শেখ হাসিনা ফিরছেন। অসম ত্রিপুরার পর এবার পশ্চিমবঙ্গেও ভারতীয় জনতা পার্টি সরকার গড়তে চলেছে। আর এমন অবস্থায় দাঁড়িয়ে বাংলাদেশের আতঙ্ক আরো বেশি করে গ্রাস করেছে। সম্প্রতি এনসিপির একজন সংসদ সদস্য তিনি এই আশঙ্কার প্রকাশ করেছিলেন যখন এক্সিট পোলের ট্রেন্ড বাংলাদেশেও পৌঁছে গিয়েছিল, এই পশ্চিমবঙ্গের এক্সিট পোলের ট্রেন্ড। সেই এক্সিট পোল দেখে তিনি রীতিমতো আশঙ্কা প্রকাশ করে সংসদ ভবনে দাঁড়িয়ে বলেছিলেন তার আশঙ্কার কথা, যদি পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গড়ে তাহলে বাংলাদেশের জন্য এটি আরও একটি খারাপ খবর হতে চলেছে। তার কারণ একেতেই দেখতে পাচ্ছেন, চারিদিক দিয়ে বিজেপি শাসিত রাজ্যগুলোই কিন্তু বাংলাদেশের কে ঘিরে রয়েছে। আর একমাত্র বাংলা যেখানে গত 15 বছর বিজেপি ছিল না, কিন্তু এবার কি হতে চলেছে বাংলাদেশের, কি আশঙ্কাই বা করেছেন বাংলাদেশের ওই এনসিপি সাংসদ, সেই সমস্ত কথা আপনাদের বলবো। কিন্তু জানেন, এই যে বিজেপি আতঙ্ক, এই আতঙ্কটা বাংলাদেশে এতটাই গ্রাস করেছে যে তার প্রস্তুতি তারা বেশ কিছুদিন আগে থেকেই নিতে শুরু করে দিয়েছে। যে দিল্লিতে হাসিনাকে টার্গেট করা হয়েছে, কিন্তু কেন? কেই বা এই টার্গেট করছে? হাসিনাকে হত্যা করলে লাভ কোথায়? আর এই হাসিনাকে হত্যা চেষ্টার সঙ্গে পশ্চিমবঙ্গে বিজেপি শাসনের সম্পর্কটাই বা কোথায়? চলুন তাহলে এই প্রশ্নগুলোর উত্তরই খুঁজবো আজকের রণক্ষেত্রে। আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। আজ আমাদের হেডলাইন যে বাংলাদেশে বিজেপি আতঙ্ক গ্রাস করেছে। দেখুন, প্রথম স্লাইডে আমি দেখাই যে শেখ হাসিনাকে ঘিরে তাকে যে হত্যা চেষ্টার গল্প, সেই রহস্য কোথা থেকে উদ্ঘাটন হয়। 23শে এপ্রিল এই 2026 তারিখে দ্য নিউ দিল্লি পোস্ট এই কাগজে MA হোসেন সাংবাদিক একটি খবর, একটি আর্টিকেল তিনি লেখেন, যা এক্সক্লুসিভ ছিল। হেডলাইন তিনি করেছিলেন, ডেথ প্লট স্টেলস হাসিনা, টার্কি স্পাইস এজেন্সি রানস কনভার্ট নেটওয়ার্ক ইন ইন্ডিয়া টার্গেটিং ফর্মার বাংলাদেশি প্রাইম মিনিস্টার। বলছে কি, তুর্কির একজন গোয়েন্দা তিনি নাকি ধর্ণা দিয়ে বসে রয়েছেন দিল্লিতে, যে কোনো মুহূর্তে তার নিশানায় হত্যা হতে পারেন শেখ হাসিনা। কিন্তু এতে লাভ কিসের? দেখুন, এক ঢিলে দুই পাখি মারা যাবে। একদিকে যেমন শেখ হাসিনাকে চিরদিনের জন্য বাংলাদেশে আর আস্থা দেওয়া যাবে না, এটা একটা নিশ্চিত করা যাবে যে শেখ হাসিনার নেই। 2024-এর 5ই আগস্ট বাংলাদেশ থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, কার্যত তাড়িয়ে দেওয়া হয়েছে, সেখানেও তারা ক্ষান্ত হননি। তার পরবর্তীতে গিয়ে ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছে, কিন্তু শেখ হাসিনা এখনো দমে যায়নি। আওয়ামী লীগকে ছাড়াই বাংলাদেশে নির্বাচন হয়ে গিয়েছে, তারপরেও আওয়ামী লীগের ভূত এই বাংলাদেশের, এই বিএনপি সরকারের, এই তারেক রহমানের মাথার ওপর চেপে বসে রয়েছে। আর সে কারণেই এই ধরনের নতুন প্লট তাদের কষতে হয়। কি ছিল খবরটাতে? বলছে শেখ হাসিনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক ষড়যন্ত্রের ছক।
নিউ দিল্লি পোস্টের প্রতিবেদনে দাবি করা হয়েছে যে ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক মানে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লক্ষ্য করে একটি গোপন বিদেশি অপারেশন বা হত্যার ষড়যন্ত্র সক্রিয় রয়েছে। বিভিন্ন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে যে এই ষড়যন্ত্রের জাল ভারত পর্যন্ত বিস্তৃত এবং এর নেপথ্যে অত্যন্ত সুসংগঠিত পরিকল্পনা কাজ করছে। কীরকম? এক ঢিলে দু পাখি মারা যাবে। একদিকে যেমন শেখ হাসিনাকে তো সরিয়ে দেওয়া যাবে পৃথিবী থেকে, আর অন্যদিকে এইটা প্রমাণ করা যাবে যে দেখুন ভারতে এই মুহূর্তে যে সরকার রয়েছে সেই সরকার ব্যর্থ শেখ হাসিনাকে নিরাপত্তা দিতে। বুঝতে পারছেন এক ঢিলে কিরকম দু পাখি মারা যাবে? কি ছিল গল্প? গোয়েন্দা বিদেশি গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতা ও কার্যক্রম বলছে প্রতিবেদন অনুযায়ী তুরস্কের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স অর্গানাইজেশনস বা এমটিআই, যা ভারতে একটি গোপন নেটওয়ার্ক পরিচালনা করছে। গোয়েন্দাদের দাবি এই বিদেশি সংস্থাটি শেখ হাসিনাকে লক্ষ্য করে তাদের কার্যক্রম চালাচ্ছে। একই সাথে কিছু গোয়েন্দা তথ্যে এই ষড়যন্ত্রের সঙ্গে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর যৌথ সংশ্লিষ্টতার দিকটিও ইঙ্গিত করা হচ্ছে। যখন একদিকে গোটা ইরানকে ঘিরে নিয়েছে প্রায় ইসরায়েল আমেরিকা, তাদেরকে প্রায় ধূলিসাৎ করে দেওয়ার জায়গায় নিয়ে চলে এসেছে, সেরকম সময়ে দাঁড়িয়ে ইরানের পাশে তারা না দাঁড়িয়ে পাকিস্তান নাটক দেখাচ্ছে, তুরস্কও নাটক দেখাচ্ছে। জানি না তারা কতটুকু হেল্প করছে ইরানকে, কিন্তু তারা দেখুন অন্যদিকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই, তুরস্কের গোয়েন্দা সংস্থা এমআইটি, প্রতিটি গোয়েন্দা সংস্থা কাজ করছে কোথায়? তাদের ষড়যন্ত্রের মূলে কি রয়েছে? ইরান নিয়ে তাদের মাথা ব্যথা নেই, তাদের মাথা ব্যথা হচ্ছে কি শেখ হাসিনাকে এই পৃথিবী থেকে সরাতে হবে। বলছে অভিযুক্ত বাংলাদেশি এজেন্টের একটি ভূমিকা কে এই ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য একজন বাংলাদেশি নাগরিককে প্রধান ক্ষেত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নির্দিষ্ট কিছু তথ্য নিচে দেওয়া হলো, যেমন ষড়যন্ত্রের কেন্দ্রে থাকা ব্যক্তির নাম জনৈক মোহাম্মদ জুবায়েত জিম, যিনি একজন বাংলাদেশি পাসপোর্টধারী। জানা গেছে যে জিম 2025 সালের জানুয়ারি মাসে বৈধ ভিসা নিয়ে ভারতে প্রবেশ করলেও ভিসার মেয়াদ শেষ হওয়ার পর বর্তমানে সে সেখানেই অবৈধভাবে অবস্থান করছেন। কিন্তু গল্পটা এখানেই, তার লোকেশন ট্র্যাক করা যাচ্ছে না। লোকেশন ট্র্যাক করা যাচ্ছে না, কিন্তু তিনি নিজেকে বলছে কি, তদন্তকারীদের দাবি অনুযায়ী জিম নিজেকে শেখ হাসিনার প্রোটোকল অফিসার হিসেবে মিথ্যা পরিচয় দিয়ে দিল্লি ওর আশপাশে প্রভাব বিস্তারের চেষ্টা করে যাচ্ছেন। এই ইনপুট কিন্তু ভারতীয় গোয়েন্দাদের কাছে আসছে। মানে এরকম একজন ব্যক্তি আছেন যে ব্যক্তি নিজেকে শেখ হাসিনার প্রোটোকল অফিসার বলছেন, প্রোটোকল ম্যানেজার হিসেবে দাবি করছেন। হতে পারে সে হয়তো শেখ হাসিনার আশপাশেই রয়েছেন, কিন্তু তার লোকেশন ট্র্যাক করা যাচ্ছে না। অথচ তার যে নাম বলা হচ্ছে জুবায়েত জিম, 2025 সালের জানুয়ারি মাসে তিনি ভারতে এসেছিলেন বাংলাদেশের বৈধ ভিসা নিয়ে, এবং সেই ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও তিনি কিন্তু বাংলাদেশে রিটার্ন হয়েছে বলে এখনো পর্যন্ত কোনো তথ্য নেই ভারতীয় গোয়েন্দাদের কাছে। বলছে অভিযোগ রয়েছে যে জিম তুরস্কের গোয়েন্দা সংস্থার সরাসরি নির্দেশনায় কাজ করছেন এবং অত্যন্ত সংবেদনশীল তথ্য সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কি অভিযোগ? এই আর্টিকেলেই তিনি বলেছেন, এম এ হোসেন, এই যে জুবায়েত জিম খুব সন্তর্পণে তিনি হাসিনার তথ্য জোগাড় করছে, আর সেই তথ্য তিনি পাঠিয়ে দিচ্ছেন তুরস্কের গোয়েন্দা সংস্থা এমআইটিকে। কি বলছে? নিরাপত্তা বর্তমান পরিস্থিতি কি আছে? এই গোয়েন্দা প্রতিবেদনটি সামনে আসার পর সংশ্লিষ্ট মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে। প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে যে ভারতের মাটিতে অবস্থানরত একজন হাই প্রোফাইল ব্যক্তিত্বকে লক্ষ্য করে এই ধরনের আন্তর্জাতিক তৎপরতা দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে গোয়েন্দা সংস্থাগুলো। তো এখন এই নেটওয়ার্কের গভীরতা এবং জিমের মতো আর কেউ এই পরিকল্পনার সঙ্গে জড়িত কিনা তা খতিয়ে দেখছে, এবং একই সঙ্গে জিমেরও কিন্তু খোঁজ চলছে। এই প্রতিবেদন নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি দেখবেন বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন রকম অ্যাঙ্গেল দিয়ে তাদের খবর প্রেজেন্ট করছে। আমি কোনো অ্যাঙ্গেল দিচ্ছি না, খবরে যা ছাপা হয়েছে সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই যে এই ধরনের তৎপরতা কেন? আপনাদের বাংলাদেশে তো নির্বাচন হয়ে গেছে, একটা নির্বাচিত সরকার এসে গিয়েছেন, মনে করা হচ্ছে এটা স্থায়ী হবে। তারেক রহমান তাকে অনেকেই মান্যতা দিয়েছেন প্রধানমন্ত্রী হিসেবে। তাহলেও এতগুলো মাস কেটে যাওয়ার পরেও
কেন এই ধরনের তৎপরতা, কেন শেখ হাসিনার প্রতিটা মিনিটের কার্যক্রম, প্রতিটা মিনিটের তথ্য তুর্কির জানার কি প্রয়োজন? তুর্কির গোয়েন্দা সংস্থা জেনে কি করবে? বড় প্রশ্ন, বড় প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর আপনাকে জানতে গেলে আগে বুঝতে হবে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ কিন্তু ভারতের বিরোধিতা করছে। আমি গত একটি এপিসোডে আপনাদের জানিয়েছি যে সাম্প্রতিককালে অসম সীমান্ত থেকে বেশ কয়েকজন অনুপ্রবেশকারীকে পুশব্যাক করা হয়েছে। আর সেই নিয়ে হিমন্ত বিশ্ব শর্মা সরাসরি হুঁশিয়ারির সুরে তিনি বলেছেন, যদি অনুপ্রবেশ হয় তাহলে তার রিপ্লাই হবে পুশব্যাকই। এর মধ্যে কোনো অন্যায় নেই, কোনো অন্যায় নেই, এটা প্রকৃতির নিয়ম। কিন্তু তা সত্ত্বেও বাংলাদেশ ভারতের নিযুক্ত রাষ্ট্রদূতকে ডেকে কৈফিয়ত চেয়েছে। কেন এই ধরনের কথা বলেছেন হিমন্ত বিশ্ব শর্মা? বুঝতে পারছেন? এই কৈফিয়ত চাওয়ার পেছনে কিন্তু অনেক কিছু ইকুয়েশন কাজ করে। কারণ এই মুহূর্তে ইরান মধ্যপ্রাচ্য যুদ্ধ যেমন চলছে, এই সময়কালে সমস্ত জায়গায় সংকট চলছে, প্রতিটা দেশেই সংকট চলছে, ভারতেও চলছে। কিন্তু দেখুন, ভারত যদি সংকটকাল পরিস্থিতিতে ঢুকে যায় তাহলে সেইটা সবচেয়ে বেশি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে বাংলাদেশের জন্য। কারণ ওই পাইপলাইনের মাধ্যমে তারা জ্বালানি পাচ্ছে না, বিদ্যুৎ সরবরাহ কমে গেছে, এখন অন্ধকারে নিয়োজিত হয়েছে বাংলাদেশ। আর এইখান থেকে দাঁড়িয়ে সাধারণ মানুষের সমর্থন ধরে রাখার জন্য এখন তারেক জিয়ার প্রয়োজন ভারতের বিরোধিতা করা। শুধু কি তারেক জিয়া? তারেক জিয়া যদি ভারতের বিরোধিতা না করেও তাতে কোনো যায় আসে না, বিরোধীরা তাকে দিয়ে করাবেই। যেমন দেখুন, আপনাকে বলে রাখি, এটা হচ্ছে 2024-এর 8ই ডিসেম্বর। তখনও কেন্দ্রে বিজেপি সরকার, ভারতের কেন্দ্রে বিজেপি সরকার। 5ই আগস্ট শেখ হাসিনার পলায়ন, পলায়ন যাই বলেন, পলায়ন হোক, দেশত্যাগ হোক, যাই বলেন আপনি। 8ই ডিসেম্বর রিজভি, রুহুল কবির রিজভি, একজন বিএনপি নেতা, তিনি বলেছিলেন, ইন্ডিয়াকে দায়ী করেছিলেন কি কারণে? বলেছিলেন যে ডিরেক্ট অ্যাগ্রেশনস ইন সাপোর্টিং হাসিনা, হাসিনাকে সমর্থনের জন্য তারা সরাসরি আগ্রাসন দেখাচ্ছে কে? দিল্লির বিজেপি সরকার। তখন থেকেই কিন্তু তাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল ভারতের এই বিজেপি সরকার। কিন্তু দেখুন, ভারতে যখন যে সরকার ছিল না ছিল, ভারত কিন্তু মানবিকতার পাশে দাঁড়িয়েছে। যে অন্যায় করেছে তাকে বলেছে এটা অন্যায়, যে অন্যায় করেনি দোষারোপ চাপানো হয়েছে, অভিযোগ চাপানো হয়েছে, তাদেরকে ভারত বাঁচিয়েছে। সেটা আপনি যাই দেখুন, দলাই লামা থেকে শুরু করে শেখ হাসিনা, আপনি যাকেই, একাধিক উদাহরণ আছে। সে ক্ষমতায় বিজেপি সরকার থাকুক চাই কংগ্রেস সরকার। এই সময় দাঁড়িয়ে এবার একটা নতুন রব উঠছে, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গড়ছে। আর এই পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গড়ার জন্য সবচেয়ে বেশি আতঙ্কিত হয়ে পড়েছে এবার বাংলাদেশ। বুঝতে পারছেন? সেই কারণেই হাসিনার উপর টার্গেট করা হচ্ছে। হাসিনার বলছে এর মধ্যে কোনো কানেকশন রয়েছে, যে পশ্চিমবঙ্গে যদি বিজেপি সরকার গড়ে ফেলে, ধরুন গড়ছে, তাহলে মাস খানেকের মধ্যেই বাংলাদেশে শেখ হাসিনা ফিরছেন মানে কি? ওই ফাঁসির সাজা নেওয়ার জন্য ফিরছেন না মশাই, ফাঁসির সাজা নেওয়ার জন্য ফিরছেন না। বাংলাদেশে শেখ হাসিনাকে ভারত সরকারই পাঠাবে, এরকম একটা রব উঠে গেছে ইতিমধ্যেই বাংলাদেশে। আর একই সঙ্গে তাদের আরও একটা আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে কি, যে এতদিন ধরে আমরা যে এই বাংলাদেশিগুলিকে অনুপ্রবেশ ঘটালাম, তাদেরকেও নাকি ফেরত পাঠিয়ে দিতে পারে। কি বলছে দেখুন, এই দিন করেছিল এই খবর, বলছে পশ্চিমবঙ্গে বিজেপির সম্ভাব্য জয়ে আতঙ্কিত বাংলাদেশের এনসিপি সাংসদ আখতার হোসেন। একদিকে দেখালাম বিএনপির নেতা, তিনি যেমন আতঙ্কিত, অন্যদিকে দেখালাম এনসিপির সাংসদ, তিনিও আতঙ্কিত। দেখুন তিনি কি নিয়ে আতঙ্কিত, বলছে বাংলাদেশ এমপি ওয়ান্স অফ রিফিউজি ক্রাইসিস ইফ বিজেপি উইন্স ওয়েস্ট বেঙ্গল পোলস। তারা এখন থেকেই বলতে শুরু করে দিয়েছে, যদি বিজেপি সরকার গড়ে ফেলে, মানে এটা যখন এক্সিট পোলের ট্রেন্ড তিনি দেখেছেন, তখনই বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে এই ধরনের বক্তব্য রেখেছেন কে? এনসিপি এমপি আখতার হোসেন। ঠিক আছে, তিনি বলছেন যদি বিজেপি ক্ষমতায় চলে আসে পশ্চিমবঙ্গের, বলেছেন তিনি, তাহলে কি হবে? তাহলে ধরে ধরে বাংলাদেশিদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। শুনে দেখুন কি বলেছেন তিনি। আমরা এমন একটা রিজিয়নে, আঞ্চলিক একটা অবস্থায়, পৃথিবীর এমন একটা স্থানে আমাদের অবস্থান, যেখানে আমরা অনেকগুলো বাস্তবতার সঙ্গে আমরা জড়িয়ে আছি। এই বাংলাদেশে শরণার্থীদের ঢল নামানো হতে পারে, সেই ধরনের চক্রান্ত আশেপাশে চলছে। মাননীয় স্পিকার, বিভিন্ন জায়গায় রোহিঙ্গারা অলরেডি চলে এসেছে। আবার আমাদের প্রতিবেশী দেশ থেকে আবার যে মুসলমানদেরকে বের করে দিয়ে আমাদের দেশে শরণার্থী হিসেবে ঢল নামানো হবে না, তার কোনো গ্যারান্টি নেই মাননীয় স্পিকার। এই কারণে
আমরা এই বাংলাদেশের যারা মানুষেরা আছি আমাদেরকে একতাবদ্ধ থাকতে হবে। পশ্চিমবঙ্গে বিজেপির এই উত্থানে বাংলাদেশ কিছুতেই মেনে নিতে পারছে না, আর সেই কারণে তারা বিভিন্ন রকম ইকুয়েশন দাঁড় করানোর চেষ্টা করছে। আর সবচেয়ে বড় বিষয়টা যেটাকে তারা বেশি বড় করে দেখছে সেটা হলো এসআইআর। হ্যাঁ, এসআইআর অবশ্যই প্রভাব ফেলেছে। বেশ কয়েকজন ভোটারের মানে জীবিত ভোটার তাদের নাম বাদ গিয়েছে, পরবর্তীতে তাদের ভোটার লিস্টে আবার নাম উঠে যাবে ঠিকই, কিন্তু তারা এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি। কিন্তু পাশাপাশি এরকম অনেক নামও বাদ গেছে যারা ইতিমধ্যেই ভুয়ো ভোটার বলে তাদেরকে তারা নিশ্চিত ছিল, নির্দিষ্ট করে একদম তারা ভুয়ো ভোটারই ছিল। কেউ হয়তো মারা গিয়েছিল, কারোর হয়তো দুরকম কার্ড ছিল, এখানেও কার্ড ছিল, বিয়ে হয়ে গেছে, স্বামীর বাড়িতেও কার্ড ছিল, এই ধরনের বেশ কিছু কার্ড বাদ গেছে। আর সেখান থেকে দাঁড়িয়ে এখন বিজেপি কি করে বাংলা এই পশ্চিমবঙ্গে উত্থান হয়ে গেল সেই ইকুয়েশন মেলানোর জন্য এখন বাংলাদেশি পত্রিকাগুলো উঠে পড়ে লেগেছে। বলছে এসআইআর কি মূল কারণ হয়ে দাঁড়ালো, বিজেপির ছকই কি কাজ দিয়ে দিল, কিভাবে এগিয়ে গেল তারা, এত সিট কি করে পেয়ে গেল বিজেপি। এখন সেই নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে বাংলাদেশে। এই বিশ্লেষণ চলতেই থাকবে। অসমে, ত্রিপুরা থেকে শুরু করে পশ্চিমবঙ্গ, বাংলাদেশের ক্ষমতায় যেই আসুক না কেন তাদের একটা লোভ রয়েছে। কোনটা বলুন তো? ওই চিকেন স্নেকটাকে, মানে মুরগির গলা খাবে, এই একটা লোভ বাংলাদেশের প্রতিটি সরকারে। তারেক রহমানেরও থাকতে পারে কি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তার আছে। তার থাকুক চাই না থাকুক, জামাতে ইসলাম এবং এনসিপির তো আছেই। এনসিপির নেতারা তো ভোটের সময় কি বড় বড় ডায়লগ মেরেছিলেন, মনে করে দেখুন। এই চিকেন স্নেককে কেন্দ্র করে সব নিয়ে নেবে, তারা নাকি সব নিয়ে নেবে। এবার দেখা যাক কে কোনটা কি নেয়, সেই হিসেব এবার বাস্তবের মাটিতে ঘটবে। কোথা অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে থাকে আর বাংলাদেশে কজন ফেরত যায় সেই হিসাবও এবার শুরু হতে চলেছে। আর শেষ মুহূর্তে আমি তাদেরকে বলবো যারা ভাবছেন যে হ্যাঁ বিজেপির উত্থান ঘটেছে পশ্চিমবঙ্গে, সেই কারণে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ কমে যাবে, তাদের জন্য আমি এই লাস্ট মেসেজটা দেব। তাদেরকে দেখা উচিত অসম এবং ত্রিপুরার গল্প। সেখানে কি হচ্ছে, সেখানে বিজেপি আছে সরকারে, কিন্তু সেখানে কি অনুপ্রবেশ কমে গেছে, মানে শেষ হয়ে গেছে, অনুপ্রবেশ হয় না বাংলাদেশ থেকে, তাও কিন্তু গ্যারান্টি দিয়ে বলা যায় না। তাই আগামী দিনে কি হতে চলেছে সেটা বাস্তবই বলবে। এরকম কোনো ইকুয়েশন আপনাকে আমি তুলে ধরতে পারবো না, কিন্তু আপনাকে হিসেব মিলিয়ে আমি দেখিয়ে দিতে পারি এই মুহূর্তে বাংলাদেশ ভারতের বিরোধিতায় একদম উচ্চ শিখরে পৌঁছে গিয়েছে। কিন্তু এই বিরোধিতা কতদিন থাকবে সেটাও কিন্তু দেখার বিষয়। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, লাইক করবেন ভিডিওটি, সাবস্ক্রাইব করবেন আর প্লাস নিউজ 24x7। দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতরম।